দেশের বাইরে খবর বলতে প্রধান খবরই আসলে ইরান যুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান যুদ্ধ। যুদ্ধবিরতির কথা আমরা জানি, কিন্তু তার মাঝে আলোচনাও হয়েছে, সেটিও যেমন জানি, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। নানা দেশের আলোচনার ভিতরেও এই যুদ্ধবিরতি যখন চলছিল তখন এরই মধ্যে হুরমুজ প্রণালীতে আমরা খবরে দেখলাম যে মার্কিন যে ট্যাঙ্কার সেটা লক্ষ্য করে ইরান গুলি ছুড়েছে। সেটি খুব একটা ভালোভাবে নেয়নি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে সামনের দিনগুলোতে আবারও কি যুদ্ধ শুরু হচ্ছে, এই একটা আশঙ্কা কিন্তু সাধারণভাবেই পুরো বিশ্ববাসীর মধ্যে চলে এসেছে। আমরা আলোচনা করতে চাই এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান এবং তিনি নিরাপত্তা বিশ্লেষক। অনেক ধন্যবাদ কামরুজ্জামান যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং স্বাগত ৭১ জার্নালে। ঈদ মোবারক একই সাথে। আমরা যেহেতু খবরে দেখছিলাম বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ইরান এরই মধ্যে মার্কিন ট্যাঙ্কারকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, নিশ্চয়ই এখন আর মার্কিন যুক্তরাষ্ট্র বসে থাকবে না। যদি তারা পাল্টা আবারও আক্রমণ চালায়, বা যদিও গুলি তারা করেছে আমরা সেটা গণমাধ্যমে দেখছিলাম, তাহলে সামনের দিনগুলো থেকে আবারও যুদ্ধের মতো অবস্থা হতে যাচ্ছে বলে আমরা ধরে নেব। আপনাকে এবং ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতাদের ঈদ মোবারক জানিয়ে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে আজকে আমাদের ঈদুল আজহা, এবং একজন নবী তার প্রিয় সন্তানকে কুরবানি দিয়েছিলেন। আমাদের ইসলামিক দেশগুলো যেখানে আজকে ঈদ আনন্দ সহকারে পালন করার কথা, কিন্তু মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে তারা সেরকমভাবে ঈদ করতে পারছে না। সেজন্য আমার পক্ষ থেকে সকলের প্রতি আমার সমবেদনা। তো যুদ্ধে আপনার এটা গ্রিক দেবতা পোলেমাসের নামে পোলেমোলজি বা যুদ্ধবিদ্যা। তো যুদ্ধবিদ্যায় আপনার ফগ অফ ওয়ার নামে একটা ব্যাপার আছে, যে অনেক কিছুই আপনার আনক্লিয়ার, আনসার্টেন। তো যুদ্ধের বিরতি হয়েছিল আমরা জানি, ২৮শে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়েছিল। আজকে আবার ২৮ তারিখ মে মাসের, ৩ মাস হয়ে গেছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তো মাঝখানে যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু যুদ্ধবিরতির মাঝখানেও আমরা দেখছি যে ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার এয়ার স্ট্রাইক করেছে। এটারই একটা প্রতিবাদ স্বরূপ ইরানিয়ানরা আজকে আপনার কুয়েতের উপরে ড্রোন অ্যাটাক করেছে এবং মিসাইল হামলা করেছে। তো এটা যুদ্ধ আবার শুরু হবে এটা আমি ঠিক বলবো না। যুদ্ধ আসলে চলমান, দুই পক্ষই যুদ্ধবিরতির নামে তারা হয়তো নতুন করে প্রস্তুতি নিচ্ছে। সুতরাং সামনের দিনগুলো হয়তো আরো ভয়াবহ, সেই বাস্তবতায় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং একই সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারা বৈঠক করেছে, রাশিয়ার প্রেসিডেন্ট তার সাথে শি জিনপিং বৈঠক করেছে। এই যে ত্রিমুখী বিশ্ব মোড়লদের বৈঠক, এবং অনেকেই বলছে, বিভিন্ন গণমাধ্যমগুলো জানিয়েছে, যদিও আলোচনা সূচি কী ছিল সেটা তারা না বললেও সবারই একটা ধারণা যে ইরান ইস্যুতেই হয়তো আলোচনা করা হয়েছে, কারণ চীন এবং রাশিয়ার সাথে হচ্ছে ইরানের খুব ভালো সম্পর্ক। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেইভাবে চেয়েছিল ইরানকে একটি চাপে ফেলতে, যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে বিশ্ববাসীর সামনে নিয়ে আসতে, সেটাই এখনও তারা করতে পারেনি। আপনার কাছে কি মনে হয়, এবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র আবারও যদি শক্তিশালী হয়ে যুদ্ধটি শুরু করে, রাশিয়া এবং চীন কি ইরানকে সরাসরি এবার সাহায্য করবে? আমরা যদিও জানি যে এর আগে রাশিয়া নানাভাবে বা চীন নানাভাবে প্রযুক্তি দিয়ে সাহায্য করেছে, কিন্তু সরাসরি যুদ্ধে আসলে তারা কখনো ইরানের সাথে ছিল না। কিন্তু এবার কি মনে হচ্ছে আপনার? আমার তো মনে হয় আমরা আপাত দৃষ্টিতে যুদ্ধের মধ্যে দেখছি হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে মার্কিন নৌবাহিনী, এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের আন্ডারে আপনার এই যুদ্ধের ক্ষেত্র মিডল ইস্ট এবং ইজিপ্ট, এরকম ২১টা দেশ নিয়ে মানে যে দায়িত্বে, এটা মার্কিন সেন্টকম বলে, সেন্ট্রাল কমান্ড, যেটার হেডকোয়ার্টার ওদের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। তো যাই হোক, এটা আমরা যদিও দেখছি হরমুজ প্রণালীকে নিয়ে আপনার ব্লকেজ, আপনার ড্রোন অ্যাটাক, এটা সেটা হচ্ছে, কিন্তু এর অন্তর্নিহিত আমরা যদি আরো একটু ভিতরে ঢুকি, এটা হলো আপনার ইরান একটি পারমাণবিক অস্ত্র ক্ষমতা সম্পন্ন দেশ হতে চায়, এবং
এরা এ নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আপনি জানেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প নিয়ে ইরান বহু বছর থেকে কাজ করছে, এবং এটার জন্যই মাঝে মাঝে আপনার ইসরায়েল এবং তাকে হেল্প করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ইরানের উপর নজরদারি করছে। তো আমরা জানি ইউরেনিয়াম এটা 92 নম্বর মৌল। 118টা মৌলিক পদার্থের মধ্যে ইউরেনিয়াম হলো 92 নম্বর, এবং যে ইউরেনিয়াম দিয়ে আপনার পারমাণবিক অস্ত্র তৈরি হয় এটা আপনার ইউরেনিয়াম আইসোটোপ 235। এমনি প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় এটা আপনার 238। তো এটাকে সমৃদ্ধ করে 235-এ যদি নেওয়া যায় তাইলে এটা আপনার রেডিও অ্যাক্টিভ হয়। তো এই প্রকল্পে আপনার চীন এবং রাশিয়া এরা কিন্তু ভিতরে ভিতরে অনেকভাবে ইরানকে সাহায্য করছে, এবং আপনি জানেন আপনি যে বলছেন যে ভিতরে ভিতরে অনেকভাবেই হচ্ছে তারা ইরানকে সাহায্য করছে। জি। এবং এটার না, দরকার আপনার আছে কাছে এই আমার কারণে একই সাথে যে প্রশ্ন, সেটা হচ্ছে ইসরায়েল সেটি কিন্তু যদি আপনার বড় দেশগুলো ইরানকে সাহায্য করে, বিশেষ করে রাশিয়া এবং চীন, তাহলে যুদ্ধের অবস্থাটা আসলে কি হতে যাচ্ছে? এবং আপনার কাছে মনে হয় কিনা যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তো এখন কিছুটা হলেও মার্কিনের কিছুটা বলয় থেকে একটা সরে বিষয় এসছে। একটু পিছনে জি। যাই। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে আক্রমণ করেছে। তো এর আগে কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ফিদেল তারা কাস্ট্রো অপহরণ করেছে। তো এর অনেক আগে পানামার প্রেসিডেন্ট নোরিয়াকে তারা অপহরণ করেছিল, নিয়ে গেছিল, এবং সে আমেরিকাতে তার বিচার হয়েছে, পানিশমেন্ট হয়েছে। এবং কিউবার একটা আমি যেটা বলতে চাচ্ছি আক্রমণ সেটা করার হলো চেষ্টা যে করেছিল। পানামা এবং ভেনেজুয়েলার যে তাদের অপারেশন, সফল অপারেশনকে আমেরিকা মনে করেছিল ঠিক একইভাবে ইরানের ক্ষেত্রে হবে। এবং এতে হতভম্ব ডোনাল্ড ট্রাম্প এবং কিছুটা সে উত্তেজিত, এবং 3 মাস হয়ে গেছে কিন্তু ইরান কিন্তু মাথা নত করে নাই। নিঃসন্দেহে অনেকেই আন্তর্জাতিক যারা বিশ্লেষক অনেকে আশঙ্কা করছেন যে এইটা যুদ্ধ আলটিমেটলি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও মোড় নিতে পারে। সেই মোড়টার প্রশ্ন যখন আসবে, নিঃসন্দেহে এইখানে ইরানের সাথে চীন, রাশিয়া একটা অলিখিত ব্লক কিন্তু এখানে আছে, সেটা যুক্ত হয়ে যেতে পারে। এটা এমন ভাবার কোনো কারণ নাই যেটা নিরপেক্ষ অবস্থানে থাকবে, সেটা হয়ে যেতে পারে। আমার যেটা বক্তব্য সেটা হলো যে আমেরিকার জন্যে এটা খুবই একটা যে বিব্রতকর অবস্থা, যে তারা মনে তুড়ি মেরে সব কিছু করে ফেলবে একটা ব্যাপারের মধ্যে ছিল। যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে গেছি, ওরে খামেনিকে মেরে ফেললে কিংবা ওদের কয়েকজন টপ মিলিটারি অফিসারকে মেরে ফেললে ওরা সারেন্ডার করবে। এবং বিস্ময়ের সাথে ট্রাম্প বারবার বলে থাকেন কেন ওরা সারেন্ডার করছে না, সারেন্ডার করুক, এটার ব্যাপার আছে। কিন্তু একটা জিনিস কি, যে অনেকগুলি ঘটনা অতীতে ঘটেছে যখন আসলে এক মেরু শক্তি হিসাবে আমেরিকা পৃথিবীতে, মানে সিনাউ যুদ্ধের পতনের পরে, মানে সিনাউ যুদ্ধের অবসানের পরে আমেরিকা অনেক বছর ধরে এক মেরু একটা শক্তি, একক শক্তি হিসাবে পৃথিবীতে সে দাপিয়ে বেড়েছে। এই প্রথম তার যে নৌবহরগুলি সারা পৃথিবীতে নির্বিকারভাবে, মানে তারা মনে করতে থাকতো যে এই নৌবহরই ডেটারেন্ট, এটা দেখলে সবাই ভয় পেয়ে যাবে। এবার কিন্তু এই নৌবহর কিন্তু চ্যালেঞ্জড হয়েছে। এটার কিন্তু একটা বড় বিষয়, আমেরিকার জন্য বড় বিষয়। সবসময় যুদ্ধ, যে আমার ভাই বলেছেন যে আমরা আসলে একদম সরাসরি যুদ্ধ না হলেও সাইকোলজিক্যাল ওয়ারের মধ্যে কিন্তু আমরা আছি সবাই মিলে, পুরো বিশ্বই কিন্তু একটা সাইকোলজিক্যাল ওয়ারের মধ্যে আছে। সুতরাং এই ক্ষেত্রে যেটা প্রবলেম যেটা হচ্ছে ইরানিদের কাছে, সেটা হলো যে এই যে নেগোসিয়েশন চলছে, হঠাৎ করে আমেরিকা অ্যাটাক করে বসলো, বিশ্বাসের জায়গাটা হারিয়ে যাচ্ছে। একটা সফল নেগোসিয়েশন হয়ে একটা দীর্ঘস্থায়ী অ্যাগ্রিমেন্ট করতে গেলে যে বিশ্বাস দরকার, ইরানিরা সেই বিশ্বাস করতে পারছে না আমেরিকায়। কারণ তারা যখনই এই ধরনের আলোচনার কথা বলে তখন মনে করা হয় যে নতুন কোনো একটা নতুন কোনো একটা হামলার পরিকল্পনা করছে। এই জায়গাটা সংকট দেখা দিয়েছে আমার যেটা মনে হয়। এই সংকট মনে হয় তো সহসা কাটবে কি? আপনার কাছে কি মনে হয় জনাব কামরুজ্জামান? সমস্যা কাটার কারণ নাই, এই কারণে যে আমি বলছিলাম যে এই মধ্যপ্রাচ্যে ইসরায়েল কিন্তু পারমাণবিক ক্ষমতাধর। তো
আমার যেটা অ্যাসেসমেন্ট এটা হলো যে ইরান যদি পারমাণবিক ক্ষমতাধর হয় তাহলে কিন্তু এখানে একটা ব্যালেন্স অফ পাওয়ার হবে, এবং এটা কিন্তু আশেপাশের দেশগুলো, মুসলমান দেশগুলো অন্তর থেকে চাচ্ছে, এটা চায়না চাচ্ছে, রাশিয়া চাচ্ছে। তো এটার জন্যই এত কিছু আমেরিকানরা করছে। আপনি জানেন যে 79-এ শাহের পতনের পর এরা কিন্তু আপনার ইরাক ইরান যুদ্ধ লাগিয়েছিল, পরবর্তীতে ইরাক দিয়ে কুয়েতকে আক্রমণ করা হয়, তারপরে আপনার কুয়েতকে আবার পরবর্তীতে পুনর্দখল করে, এবং সৌদি আরবের ওখানে 7 লক্ষ আপনার ফোর্স দিয়ে এই বিভিন্ন সময়ে ইরানের উপরে কিন্তু আক্রমণ বা হয়েছে। মানে তো অবরোধ, এটা বন্ধ embargo হবে হয়েছে না, বারবার। এটা বন্ধ হবে না। আর আপনার ইরান মানে এত সহজে কাবু হবে না, বিকজ কাবু হবে না, আল্লাহ এটা তাআলা ইরানকে আপনি অর্থাৎ সামনের ইরানের দিনগুলোতে যুদ্ধটি আরো কঠিন হতে পারে, এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আলোচনা শেষ করতে হচ্ছে, অনেক ধন্যবাদ।